নমস্কার। আমার রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ এই কথাটা যখন আমরা উচ্চারণ করি তখন কি সত্যিই আমরা রবীন্দ্রনাথকে আমার করে পাই বা সম্পূর্ণভাবে আমার করে ভাবতে পারি? তিনি এত বিশাল, এত বিপুল, এত নিরন্তর তিনি, যে তাকে আমরা কি করে আমার বলবো? তবু তিনিই বোধহয় একমাত্র কবি পৃথিবীর যার সম্বন্ধে এই কথাটা উচ্চারিত হতে পারে। তাকে বোধহয় আমরা সবাই নিজের করেও পেতে চাই, একান্ত ব্যক্তিগতভাবে পেতে চাই, এবং তাকে নিয়েই আমাদের থাকা, আমাদের বড় হয়ে ওঠা। এই ব্যক্তিগত রবীন্দ্রনাথ এক একজনের এক এক রকম। আজকে যিনি তাঁর রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এখানে বলবেন আর আমরা মুগ্ধ বিস্ময়ে শুনব, তিনি জয় গোস্বামী। এত বছর রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই। রবীন্দ্রনাথকে কি তোমার এখনো প্রয়োজন, এখনো দরকার আছে? দরকার অর্থে আমি কাজের দরকারের কথা বলছি না। আমি বলছি না তুমি কিছু একটা লেখা লিখছো, সেই সময় রবীন্দ্রনাথকে তোমার প্রয়োজন হয়েছে, বা তুমি কাউকে কিছু বোঝাচ্ছ, রবীন্দ্রনাথকে তোমার প্রয়োজন হয়েছে, তা নয়। শুধু রবীন্দ্রনাথের জন্যে রবীন্দ্রনাথকে এবং তোমার নিজের জন্যে রবীন্দ্রনাথকে তোমার কি প্রয়োজন হয়? আমরা একটা এমন জীবনের মধ্যে আছি, আমরা বলতে এই আমরা যারা ধরুন লেখালেখি করি, মানে আমরা সাহিত্য ব্যবসায় জড়িত, তারপর ধরুন এমন মানুষরা আছেন যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করেন, তারপরে ধরুন যারা নিজেরা পঠন পাঠন করেন, অর্থাৎ তাদের পরীক্ষা দিতে হয়, প্রশ্নপত্রে উত্তর লিখতে হয়, যাদের গবেষণা করতে হয়। এই যে আমাদের কাছে রবীন্দ্রনাথের প্রয়োজনটা কোনখানটায় খুব ব্যক্তিগত আর কোনখানটায় আমাদের কাজের জন্য আমরা পড়তে হয়, এই সীমারেখাটা লুপ্ত হয়ে গেছে। এটা কি এই যে লুপ্তি, এটা কি ক্রমিক না হঠাৎই লুপ্ত হয়ে যাচ্ছে? কখনো কখনো একটা উপলক্ষ আসে, তাতে আমরা এই হঠাৎ লুপ্তিটা বুঝতে পারি আমাদের শ্রেণীতে। যেমন আমার জ্ঞানের মধ্যে নেই 1961 সালের কথা, যখন তার শতবর্ষ হলো, কিন্তু আমার স্মৃতির মধ্যে ধরা আছে আজ থেকে 26 বছর আগেকার কথা, যখন তার 125 বছর হলো। সেই সময়টায় একটা ওই হঠাৎ উপলক্ষ এলো এবং তাতে ওই সীমারেখার যে লুপ্তি তা স্পষ্ট বোঝা গেল। আর খুবই সম্প্রতি আমরা শেষ 2 বছর ধরে এই সীমারেখার মুছে যাওয়াটা দেখতে পাচ্ছি। আমাদের মতন যারা আমরা হয় কেউ নিজেরা লেখালেখি করি, কেউ কোথাও গিয়ে সেমিনার দিই, কেউ কলেজে ছাত্রছাত্রীদের পড়াই, কেউ নিজেরা গবেষণা করি, কেউ প্রশ্নপত্র তৈরি করি, কেউ প্রশ্নপত্রের উত্তর লিখি। আমাদের মধ্যে এই শ্রেণীটার মধ্যে এটা তো খুব বড় শ্রেণী, কিন্তু কারণ রবীন্দ্রনাথ পরিপোষণ করেন, জীবিকা রবীন্দ্রনাথের উপর নির্ভর করে জীবিকার অন্বেষণ করেন বহু মানুষ। হ্যাঁ, সেটা তো ঠিকই জয়। আমি তোমার ক্ষেত্রেও সেটা আমি এটা বলি যে এই যে গীতাঞ্জলির 100 বছর এবং রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ এসে পৌঁছল, তখন এমন মানুষকেও আমরা রবীন্দ্রনাথকে নিয়ে প্রবন্ধ লিখতে উদ্যোগী হতে দেখলাম, প্রবন্ধ লিখতে দেখলাম, যাদের বয়স
60 বছরে পৌঁছলেও এবং তারা নিয়মিতভাবে খুবই শক্তিশালী কবিতা রচনা করলেও কবি হিসেবে নিরঙ্কুশ স্বীকৃতি পাওয়ার পরেও রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ কিছু লেখার প্রয়োজন বোধ করেননি। আমাদের সময়ের খুবই শক্তিমান কবি রণজিৎ দাসের কথা এক্ষেত্রে আমি বলি, তাকে রবীন্দ্রনাথ বিশেষভাবে প্রবন্ধ লিখতে এবং রবীন্দ্রনাথের গান নিয়ে গীতাঞ্জলির শতবর্ষে, হ্যাঁ, কিন্তু জয়, এইটা একটা জায়গাতে এবার আমরা একটু বেরিয়ে যাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে একেবারেই তোমার ব্যক্তিগত রবীন্দ্রনাথ নিয়ে, তুমি আমি যখনই বসেছি অনেক আড্ডাতে, তখন কিন্তু তুমি রবীন্দ্রনাথের গান নিয়ে অনেক কথা বলো, অনেক কথা, এমনকি গুনগুন করে একটু গেয়েও শুনিয়েছ কখনো কখনো। রবীন্দ্রনাথের সুর, রবীন্দ্রনাথের বাণী তুমি যেভাবে পাও আমরা হয়তো সেভাবে পাই না। সেইটা বলো যে রবীন্দ্রনাথ, এই যে গীতিকার রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ গান লেখেন এবং গান হয়ে ওঠেন নিজেও, সেই রবীন্দ্রনাথ তোমার কাছে কিভাবে ধরা দিয়েছেন, কিভাবে তোমার হয়ে উঠেছেন, তুমি তাকে কিভাবে পাও একলা যখন গান শোনো? তোমার সুখে দুঃখে সংকটে বিপর্যয়ে প্রেমে কিভাবে তিনি ফিরে আসেন বারবার? বেশিরভাগ সময় আমি রবীন্দ্রনাথের গান বা যে কোনো গানই শুনি সম্পূর্ণ অকারণে। মানে ধরুন, যদি আমি শোকগ্রস্ত হই তখন শোকটাই আমাকে এমন ধরে রাখে যে তখন আমার গানের কাছে যেতে ইচ্ছে করে না। যখন আমি প্রেমে পড়েছি তখন আমি প্রেমেই এত গ্রস্ত ছিলাম যে তখন আমার গানের কাছে যাওয়ার কথা মনে হয়নি। তুমি যখন প্রেমে গ্রস্ত হয়ে থাকো তখন রবীন্দ্রনাথ তোমার কাছে আসেন না? রবীন্দ্রনাথ হচ্ছেন সেই, রবীন্দ্রনাথের গান হচ্ছে সেই জিনিস যা আসলে আমার কাছে চিরকালীন প্রেম যা হতে পারতো তাই, আর জীবনের প্রেম যা, আর রবীন্দ্রনাথের গানের প্রেম যা, তা অবিনশ্বর। তাহলে তুমি প্রেমে পড়লে কবিতা লেখো কি করে? নিজে তো কবিতা লিখছো। দেখুন, এটা একটা প্রাকৃতিক একটা দেখুন, আপনার গরম হলে আপনি ঘামতে থাকেন, মুখ চোখ লাল হয়ে যায়, বৃষ্টিতে ভিজলে আপনার শীত করে, এটা একটা এরকম জিনিস। কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে যে যাওয়াটা, সেই যাওয়াটা হচ্ছে কিরকম, মানে ওটা হচ্ছে একটা প্রেমের, আপনি বলতে পারেন, আর্কাইভ। রবীন্দ্রনাথের গান প্রেমের আর্কাইভ, এবং মানে এটা হচ্ছে ডেড অ্যান্ড গন, কিন্তু ওটাকে সাজিয়ে রাখা হয়েছে। না, আর্কাইভ মানে হচ্ছে আপনি যখনই ওর মধ্যে যাবেন তখনই ওটা জীবিত। আপনি একটা পুরনো জিনিস মানে তুমি দরজা খুলে ঢুকলে তখন জীবিত হয়ে গেল, তুমি আবার দরজা বন্ধ করে চলে এলে। ব্যক্তি জীবনে আপনার কতগুলো অনুভূতি আসতে পারে, তার বিলয় ঘটতে পারে, সেটা এলো, সেটা চলে গেল। কিন্তু তাহলে তোমার একান্ত ব্যক্তিগত নিজস্ব রবীন্দ্রনাথ কি এক কথায় সামড আপ হবে, এক অর্থে আর্কাইভ? আমি আপনাকে বলতে পারি যে রবীন্দ্রনাথকে এক কথায় বর্ণনা করব, এইরকম শক্তি, মানে ভাষা শক্তি শুধু নয়, মানে ভাষায় বর্ণনা করব, আমি ভাষা পাচ্ছি না তা নয়। এমন তো হয়, আপনি নিজে লেখেন, জানেন যে আপনি একটা জিনিস অনুভব করছেন কিন্তু উপযুক্ত ভাষা পাচ্ছেন না, কিন্তু অনুভবই তুমি করতে পারবে না। এইটা এক কথায় অনুভব করা যাবে না, এটা এক এক সময় এক এক রকম ভাবে আসবে। যেমন ধরুন, আপনি যদি তোমার অসুস্থতার মুহূর্তে তুমি মাঝে মাঝে খুব অসুস্থ হও, রবীন্দ্রনাথ তোমার কাছে কেমন ভাবে আসেন? তোমাকে বাঁচার সাহায্য করেন না তোমাকে আরো বিষণ্ণ করেন? এ বিষয়ে আমি অন্যের কথা বলবো। তুমি নিজের কথা বলবেই না? না, আমি অন্যের কথা বলবো, মানে আমি বলতে চাইছি যে আমার রবীন্দ্রনাথ বলতে এমন মানুষ যারা কোনোভাবে নিজেদের রবীন্দ্রনাথ সম্পর্কিত অনুভূতি, রাবীন্দ্রিক অনুভূতি, রবীন্দ্রনাথের সঙ্গে প্রতিক্রিয়ার কথা বাইরের পৃথিবীকে বলতে পারেন না, তো তাদের অন্তরের মধ্যে রবীন্দ্রনাথ জেগে থাকেন। তারাই আমার রবীন্দ্রনাথ বলার আসল উপযুক্ত মানুষ। আমরা যারা একটা মঞ্চের উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথ হলেন এরকম বলি, আমরা আসল উপযুক্ত মানুষ নই। এটা আমার 50 বছর বয়সের পরে আমি বুঝেছি, তার আগে আমি বুঝতে পারতাম না। আমার মনে হয় তারাই আসল মানুষ। একটি মেয়ে আমাকে চিঠি লিখত, কি চিঠি লিখত সে? লেখকদের লোকে চিঠি লেখে, কিসের জন্য চিঠি লেখে? সে ভাবে এই যে লোকটা লিখছে
এই নিশ্চয়ই অনেক বেশি জানে আমার থেকে, কিন্তু আসলে তো আমি জানি না, তার ধারণা। চিঠি লিখত যে আমি বাড়িতে বসে রবীন্দ্রনাথের গান শুনি, একটু একটু গাইবার চেষ্টা করি, কোনো অনুষ্ঠানে গাই না, নিজের আনন্দে গাই, আমার আনন্দ হয়, আমি বেঁচে থাকি। কিন্তু যেই আমি সে স্কুলে পড়াই, যেই আমি বাড়ি থেকে বেরিয়ে আমি স্টেশনে গেলাম ট্রেন ধরতে, সেখানে দেখলাম আমি লেডিস কম্পার্টমেন্টে উঠি, সেখানে দেখি চুল ধরে টেনে একজনকে ফেলে দিচ্ছে। আমি যদি পুরুষদের কম্পার্টমেন্টে উঠি, সেখানে দেখি নানা রকম অসভ্যতা হয়। তারপরে আমি রাস্তায় নামলাম, যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার চতুর্দিকে নোংরা। আমি একটা স্কুলে গিয়ে সেখানে বসলাম, যেখানে যে স্কুলের অন্যান্য সহশিক্ষিকারা রয়েছে, তারা যখন অফ পিরিয়ড থাকে বা টিফিনের সময় হয়, তখন তারা নিজেদের মধ্যে যেসব আলোচনা করেন, অন্যের নিন্দে, যেসব ছেলেমেয়েরা আমাদের কাছে পড়তে আসে তাদের বাড়ির খবর যখন তাদের কাছে শুনি, আবার মধ্যে থেকে সমস্ত গান সব কিছু মুছে যায়। আবার আমি যখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি হয়তো আবার একটা গান শুনছি, একটা রেকর্ড চালিয়েছি শুনছি, মানে সিডি চালিয়েছি শুনছি, একটা গান হয়তো হারমোনিয়ামে গাইবার চেষ্টা করছি, তখন আমার তার মানে এই গানটা কি সত্যি না সত্যি নয়, এটা আপনি আমায় বলুন তো। এইটি একটি অজানা মেয়ে, যার কোনোদিন সে একটি লাইনও কখনো সাহিত্য করেনি, আমায় সে তো রবীন্দ্রনাথের গানটা কি তাহলে সত্যি? জয়, তুমি এত কথা বললে, একটা কথা আমি তোমাকে বলি। সব কথা যে আমি খুব বুঝলাম তাও নয়, একটু অস্পষ্টই রয়ে গেছে আমার কাছে, কিন্তু একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কি সত্যি এতটাই বাষ্পীয়, এতটাই অবাস্তব, এবং তাই কি তুমি বোঝাতে চাইলে? তা বোঝাতে চাওনি। আচ্ছা, অন্য একটা প্রসঙ্গে যাই বলুন, তাহলে আমার পক্ষে বোঝা সহজ হবে। বোঝাতে চাইনি আমি। ওই মেয়েটি যে এই প্রশ্নটা করেছে, কি সাংঘাতিক প্রশ্ন আপনি ভাবুন। সমস্ত শিল্প জগৎকে সে শিল্পকে ভালোবাসে, কিন্তু সেটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে দিয়েছে। তাহলে সত্য কি, এটা সে বলছে। রঞ্জন দা, আমি তাকে একটা চিঠির উত্তর দিয়ে বলেছিলাম যে তুমি যে প্রশ্নের উত্তর আমার কাছে চাইছো, সে প্রশ্নের উত্তর আমি জানি না, তোমার বয়স বাড়বার সঙ্গে সঙ্গে তুমি নিশ্চয়ই তার উত্তর খুঁজে পাবে, এই আশা করি। এই উত্তর যখন আমি খুঁজে পাই, তখন মেয়েটির সঙ্গে আমার সব সংযোগ হারিয়ে গেছে, ফলে তাকে আমি আর খুঁজে পাই। আচ্ছা, এই মেয়েটির প্রসঙ্গ যখন উঠলো, তখন আরেকটি মেয়ের প্রসঙ্গ আমি তুলছি। তোমারই এক গল্পের মেয়ে। গল্পটা, তুমি একটি মেয়েকে চেনো, তুমি তার মাঝে মাঝে তার বাড়িতে যাও, তুমি মানে সেই গল্পের নায়ক যায়, কিন্তু মনে হয় যেন তুমিই যাও, এবং সেই মেয়েটি তোমার জন্য অপেক্ষা করে একটি রুদ্ধ ঘরের মধ্যে। কখনো সে সম্পূর্ণ নগ্ন হয়, তোমার কাছে আসে, তুমি তার কাছে যাও। এইভাবে গল্পটা চলে, এবং সেটা তীব্র একটা রিরংসার গল্প বলে আমার মনে হয়েছিল। কিন্তু গল্পটা শেষ হয় কতগুলো ভাবনা জঙ্গলে গিয়ে পড়ে, একটা অরণ্যের মধ্যে গল্পটা শেষ হয়। ষড়যন্ত্র। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নেব, এবং আমার মনে হয়েছিল যে এই গল্পের শেষে কোথাও রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। কেন মনে হয়েছিল আমি জানি না, তুমি হয়তো আমাকে বোঝাতে পারবে, এবং তোমার ব্যক্তিগত, তোমার নিজস্ব, একান্তভাবে তোমার নিজস্ব রবীন্দ্রনাথ। তুমি এতক্ষণ একটু ফাঁকি দিয়ে যাচ্ছ আমাকে। জয়, যে প্রশ্নটা আমি করেছিলাম তোমাকে, একবারে সরাসরি প্রশ্ন করি, তোমার মধ্যে, তোমার গল্পের মধ্যে, তোমার কবিতায়, বিশেষ করে তোমার প্রেমের কবিতায়, প্রেমের গল্পে একটা তীব্র শরীরবাদ থাকে, রিরংসা থাকে, একটা চাওয়া থাকে, সেই চাওয়া খুব তীব্র চাওয়া, এবং সেই চাওয়া কিন্তু রাবীন্দ্রিক নয়। আবার তুমি যখন রবীন্দ্রনাথের কাছে ফিরে যাচ্ছ, তখন কিন্তু, বিশেষ করে তুমি যখন রবীন্দ্রনাথের গানের কথা আমাদের বলো, সেই রবীন্দ্রনাথ, তোমার যে ফিরে যাওয়ার যে রবীন্দ্রনাথ, তোমার সব কিছু থেকে তুমি তার কাছে যাচ্ছ, তখন তুমি তাকে কিভাবে, মানে এই যে তোমার দুটো সত্তা তোমার মধ্যে রয়েছে, এই দুটো সত্তার কাছে কি রবীন্দ্রনাথ সমান সত্য? দেখুন, একটা কথা বলি, তুমি সরাসরি বলো। সরাসরি বলি, আমি জীবনে কোনোদিন, এটা আমার একটা, যার জন্য আপনার সঙ্গে হয়তো এই আলোচনাটা আমাদের তেমন জমবে না, সেটা কারণ হচ্ছে রবীন্দ্রনাথের সম্পর্কে কোনো বিরুদ্ধ মত বা একটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে কোনো
মানে একটা ত্রুটি লক্ষ্য করার যে মানে মনোভঙ্গি, সেটা আমার জন্মায়নি। তুমি কি মনে করো যে আমি রবীন্দ্রনাথের সেরকম ত্রুটি দেখি বা না, আমি তা বলছি সে না। সাধ্য আমার আছে? ওই যে আমার দুটো কথা বলছেন আপনি, যে একটার মধ্যে একটা, যেটা আপনি বললেন যে অন্ধ, মানে একটা খুব হৃদয়ংসার প্রসঙ্গ, আর একটা রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ। এই দুটো জিনিস তো একটা পরিপূরক। যখন অল্প বয়সে প্রেম এসেছিল, সে আমাদের জীবনে অনেক সময় প্রেম নিঃশব্দ চরণে আসে, আর অনেক সময় সে কিন্তু এসেছে প্রেম, এসেছে আজ কি মহাসমারোহে। তোমার জীবনে তো দুটোই হয়েছে। আচ্ছা, তোমার জীবনে দুভাবেই প্রেম এসেছে, কখনো সমারোহে এসেছে, সব কখনো মানুষেরই তাই নীরবে এসেছে। সব মানুষেরই তাই হয়। এইবার সেইটা তার একটা আসা যাওয়া আছে, মানে সব মানুষের জীবনে না থাকলেও কারোর জীবনে আপনি দেখবেন যে তিনি 28 বছর বয়সেও যখন যে তুমিকে লিখছেন, কোনো কবিকে দেখবেন তিনি 37 বছর বয়সেও যে তুমিকে তুমি বলে লিখছেন, যেমন তিনি সে যৌবন যুবতীকে যুবতী বলে লিখছেন। আবার তার যখন 77 বছর বয়স, তখনও তিনি তাকে সেই একই রকমভাবে তুমি বলে লিখছেন। তার কিন্তু আপনি যদি আমাদের ভারতীয় রাগ সঙ্গীতের দিকে দেখেন, তাহলে দেখবেন সকালবেলা যে সুর, আবার যখন বেলা বাড়লো, সকালবেলা বেলা যখন বাড়লো তখন তার যে রাগ, বেলা যখন পড়ে আসছে তার যে রাগ, সন্ধে হয়ে আসছে তার যে রাগ, ভিন্ন। কিন্তু কবিরা মনে করেন তারা চিরতরুণ, তাই তাদের উদ্দিষ্ট যে তুমি, সেও চিরতরুণী। আমার জীবনে এরকম না। ফলে আমার জীবনে ওই এসে আসা আর চলে যাওয়া আছে। ফলে একটা সময় এসেছিল, একটা সময় চলে গেছে। কিন্তু রবীন্দ্রনাথের গান হচ্ছে সেরকম একটা জিনিস, যার মধ্যে আপনি যখনই যাবেন, মানে আমি যখনই যাই, তখনই আমি একটা চিরজীবী যৌবনকে, কখনো বিনাশ না হওয়া প্রেমের অনুভবকে বুঝতে পারি। যেটা তোমার জীবন থেকে চলে যাচ্ছে সেইটাই আমি ফিরে পাও, এবং তার প্রেমের কাছে আপনি একটা প্রত্যাশা থাকে, কিন্তু সে আমাকে কিছু ফিরে দেবে। যদি সে ফিরে দেয় আমি আনন্দে ভরে যাব, যদি সে ফিরে না দেয় তাহলে আমি কষ্ট পাবো। তাহলে রবীন্দ্রনাথের কাছে যাবো। কিন্তু রবীন্দ্রনাথের এই যে, আপনি যে কোনো ক্ষেত্রে সুরের কথাই বলুন না কেন, যদি সুরের কাছে আমি যাই, তাহলে মানে আমি যদি এটা হই যে মনে করি যে আমি গান গাইবো এবং তারপর আমার অমুক কাগজে এটা বেরোবে, অমুক জায়গা থেকে সিডি বেরোবে, অমুক জায়গায় কনফারেন্সে আমি গান গাইবো, সেইটা কথা আমি বলছি না। আমি সে কথা আমি বলতে চাইছি, ওই যে মেয়ে দুটির কথা বলছিলাম, তারা সাহিত্যকে ঠিক সেইভাবে দেখে যেভাবে আমি গানকে দেখি। আমি তো কোনোদিন মিউজিক কনফারেন্সে গিয়ে গান গাইবো না, আমার তো কোনোদিন সিডি বেরোবে না। সে আনন্দ না মাঝে মাঝে এমন হতে পারে যে আনন্দ একরকম কষ্টও দিচ্ছে, আনন্দের তীব্রতা একটা কষ্টও দিচ্ছে, এমনও আনন্দ হয়। কিন্তু কেমন তা ওইটার আমারও বাসনা আজই, প্রকৃত বাসনা, এবং ত্রিভুবনে বেজে উঠছে। তার ফলে নদী, বন, প্রান্তর, প্রকৃতি সবাই কাঁপছে আমার একার বাসনায়। কিসে কাঁপছে? শুধু বাসনা নয়, বেদনা ভরে। তার একটা কষ্ট আছে, তো ওই কষ্টটাকে উনি সুরের মধ্যে দিয়ে গোপন করতে চলেছেন, বলতে চলেছেন, সুরের মধ্যে দিয়ে বলতে। ওই এলিয়েটের যে কথাটা বললাম, যে ছুঁড়ে দিচ্ছে একটা মাংসখণ্ড, সেটা নিয়ে বাচ্চার্থটা নিয়ে ব্যস্ত থাকছে। তুমি আর একটা সংকেতের কথা সেদিন বলছিলে গল্প করতে, আড্ডা মারতে, সেটা হচ্ছে আমার খুব সেটা ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে সেটা হয়েছিল ভানু সিংয়ের পদাবলী, একটি কুঞ্জবনের কথা বলা হচ্ছে, এবং রবীন্দ্রনাথ সুরের মধ্যে এই সংকেতটি রেখে দিয়েছেন যে কুঞ্জটি শূন্য। হ্যাঁ, ওটা তখন অনিন্দ আমি আর আপনি গল্প করছিলাম। হ্যাঁ,
সেটা এটা কিন্তু আমার এটা তোমার ব্যক্তিগত রবীন্দ্রনাথ, এটা এগুলো আমার, এগুলো আমি কাউকে শেয়ার করো না, এইটা একটু শেয়ার করো, এটা খুব ভালো লেগেছিল আমার। আমি এগুলো লিখিও না, আমি এগুলো কাউকে জিজ্ঞেস করি না। আবার শুনতে শুনতে গান শুনতে শুনতে মনে হয়, যেমন ধরুন সুনালা সুনালা বালিকা রাখো কুসুম মালিকা, এই যে গানটায় কুঞ্জে কুঞ্জে ফেরানু সখী শ্যামচন্দ্র নাহিরে, এই যে গানটা, এর মধ্য সপ্তকের মধ্যমে গানটা শুরু হচ্ছে, হঠাৎ কুঞ্জে কুঞ্জে ফেরানু সখী, প্রথম যে কুঞ্জটা তাতে মন্দ্র সপ্তকের ধাতে চলে গেল, সুরটা নিচে নেমে এলো, তারপর আবার উঠে গেল গান্ধারে, কিন্তু ওই যে নিচের দিকে নেমে এলো সুরটা হঠাৎ, কেন? কুঞ্জগুলো এবং ফেরানু সুরটা যদি আপনি দেখেন, তাহলে যে একটা লোক কুঞ্জগুলো ঘুরে এলো, ওই ফেরানু সুরটার মধ্যে কিন্তু সেটা রয়েছে, কুঞ্জে কুঞ্জে ফেরানু সখী শ্যামচন্দ্র নাই, নিচে ফিরে আসছে, খুঁজছে যে এক একটা জায়গায়, সেইটা তো সুরটা যে ভেসে গেল, সুরটা যে সরে গেল একটা কিছু, সেটা বোঝা যায়। আর ওই কুঞ্জটা ফাঁকা, ওই সুরটা পদ্মার তলায় চলে এলো, এটা আপনি পাবেন। ধরুন এইরকম আরেকটা জিনিস আমার মনে হয়, আরেকটা গান শুনতে গিয়ে, মানে এগুলো একদম আমার নিজের মনে, আমি কাউকে জিজ্ঞেস করিনি, কারোর সঙ্গে কথাও বলিনি, কারণ আমার যা মনে হয়, এই বন্ধু বান্ধবের সঙ্গে গপ্প করি এই অবধি, আমি কোনোদিন মানে কোনো সাংগীতিক বোধ বলে দাবি করি না। এটা আসলে একরকম কাব্যেরই অনুভব আপনি আমায় বলতে পারেন। আমি যে অনুভবটা করি, এটা সম্পূর্ণ কবিতার দিক থেকে, এটা সুরের কবিতা আপনি বলতে পারেন। সুরটা দিয়ে উনি যে কবিতাটা লিখছেন সেইটার কথা। ধরুন এই যে আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে, এবার শূন্য হাতের জায়গাটা সুরটা কোথায় চলে গেল দেখুন, একেবারে নিচে চলে গেল না বেহাগে। তারপর যখন আমি তাইতে কি ভয় মানি আমি জানি বন্ধু জানি, যখন যেই উনি ভয় যেই গানটি ভয় পাচ্ছে না, গানের কথাগুলি উনি ভয় পাচ্ছেন না বলার আমার দরকার নেই, কারণ রবীন্দ্রনাথ একটা গান লিখছেন মানে সেটা রবীন্দ্রনাথের এই ভাবনাটাও ঠিক নয় যে এই লোকটা কথা, সেটা তার সেই মুহূর্তের মনের কথা, সেই লোকটি আর তার সেই মুহূর্তের মন সম্পূর্ণ এক নয় সব সময়। বেশ ঠিক আছে, বুঝেছেন? আপনি যে একটা কথা লিখছেন, সেটা সেই মুহূর্তে আপনার মনটা যে নিবিষ্ট হয়ে গেছেন আপনি, তাতে ঠিক ব্যক্তি মানুষটা আপনি এখানে বসে যেটা সেইটা নন, পর মুহূর্তে আমি হয়তো পরিবর্তিত হব, পরের গানই আমি অন্য, পরের দেখাতে আপনি হয়তো হতেই পারে যদি সেই নিবিষ্টতা আসে। দেখুন আমরা যে কবিতা লিখি, আমাদের তো বইটই বেরোয়, আমাদের লেখা ছাপা হয়, ওই নিবিষ্টতাকে আমি সারা জীবনে এই বয়সে স্বীকার করতে অসুবিধে নেই, ওই নিবিষ্টতা কিন্তু আমরা অর্জন করতে পারি। কিন্তু তুমি যেভাবে রবীন্দ্রনাথের বলি আপনাকে, এইবার আমি তাইতে কি ভয় মানি আমি জানি বন্ধু জানি, এই জায়গাটা যে বিশ্বাসের ব্যাপারটা এসে গেল, সঙ্গে সঙ্গে সুরটা উঠতে শুরু করলো। আমার এই বিশ্বাসটা, আমি তাতে ভয় পাচ্ছি না, শূন্য হাতে কিছু আনুনি, তার শূন্য হাতে সুরটা লক্ষ্য করুন। এবার এই যে আমি ভয় পাচ্ছি না, সঙ্গে সঙ্গে সুরটা উঠতে শুরু করলো, এবং তারপর জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানিতে, সুরটা সমতায় এসে গেল। হাতটা আছে আমি জানি, এই মুহূর্তে ধরতে না পারলেও আমি বুঝতে পারছি সুরটা জানি, এই জানি বন্ধু জানিতে সমতায় এসে গেল। এটা হচ্ছে সুরের কবিতা, সুরের মধ্যে দিয়ে উনি কবিতাটা বলছেন। কিন্তু আমি একজন গায়ক, প্রত্যেকটা গান জয় আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে একটা ইমেজ হয়ে যায়, একটা ছবি হয়ে তোমার কাছে আসে। প্রত্যেকটা গানেরই কিন্তু একটা ছবি আছে আলাদা আলাদা, তোমার ব্যক্তিগত ছবি। এইভাবে আমি নাও দেখতে পারি। আপনি কেন দেখবেন? আপনি আপনার জীবন দিয়ে দেখবেন, এটাই তো। তাহলে তুমি যখন বিশেষ করে রবীন্দ্রনাথের গানের কথা ভাবো, তার সুর তার বাণী সব মিলিয়ে একটা করে ছবি হয়। তো ছবি নয় সব সময় যে প্রত্যেকটা একটা গান শুনলেই যে আমি বলতে পারবো তা নয়, কিন্তু রবীন্দ্রনাথের গান আমাকে অন্য কতগুলো জিনিস দিয়েছে। কিন্তু তুমি কি ধরো আজকে এইভাবে বুঝলে, তুমি আবার কিছুদিন পরে অন্যভাবেও দেখো সেই গানকে। এই যে আমি আপনাকে বললাম যে আমার 8 বছর বয়সে, আমার একটি গানই বারবার বয়সে, আমার 25 বছর, আমার ধরুন 30 বছর বয়সে, আবার
আমার 44 বছর বয়সে আমি একটা গানকে ভিন্ন ভিন্নভাবে এসেছে আমার কাছে, সেটা একরকম, কিন্তু সেটা সম্পূর্ণ বাণীর দিক থেকে আমি বলছি, গানের কথার দিক দিয়ে বলছি। কিন্তু সুরের মধ্যে দিয়ে একটা, যেমন ধরুন অন্ধকারের উৎস হতে, এটা আপনার মন্ত্র সপ্তকের পঞ্চম। উৎসারিত আলো কোথায় চলে গেল? এটা সুরের কবিতা, কিন্তু অন্ধকারের উৎস হতে একদম আপনি মানুষকে ভেবে দেখুন, মানুষ যখন সবে সভ্য হতে শুরু করেছে, ভালো করে জামা কাপড় তো পরে না, বা জামা কাপড় পরতে শুরু করেছে, কৃষি শুরু করেছে, তখন থেকে সে মনে করে আকাশে আছে স্বর্গ। কেন মনে করে? কোনো আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বাজ পড়ে, আগুন নেমে যাতে সব জ্বালিয়ে দেয়, আকাশ থেকে আবার আকাশ প্রসন্ন হয়ে ওঠে, আকাশ নির্মল হয়ে ওঠে, তারা ভয় পায় না। তারা মনে করে মানুষের ভিতরে স্বর্গ আকাশই আছে। স্বর্গ, এবং স্বর্গ বলতে আমরা উপর দিকে তাকাই। ওপর দিকে বুঝি। এটা কিন্তু মানুষের আবহাওয়া, মানুষের ঈশ্বর, ধারণা। স্বর্গ সব উপরে। এইবার উনি সুরটা যখন করছেন, ধুলার মাঝে বক্ষ পেতে রয়েছে যে ভূমি, এই সুরটা যখন উনি করছেন, ভূমিকে উনি সুরের দিক থেকে রাখছেন অনেক ওপরে। সেই তো স্বর্গভূমি, সেই স্বর্গভূমি সুরটা নিচে রাখলেন। এই আমিও নিখিলেশও আমি, তাদের জীবন বদলে নিল। স্বর্গভূমিকে মাটিতে নামিয়ে আনলেন আর কি। এটা যে কবিতায় সেটা বলছেন, ধুলার মাঝে বক্ষ পেতে রয়েছে যে ভূমি, সেই তো স্বর্গভূমি, এটা কবিতায় বলছেন। এবার এটা সুরেও বললেন একইভাবে, সুরের কবিতা। আমিও নিখিলেশও আমি, জীবন বদলে নিলাম। সুনীল গঙ্গোপাধ্যায় কবিতায় আছে, যেটা বদলে গেল। ভূমি এবং স্বর্গ, ভূমির সুরটা রইল ওপরে, স্বর্গের সুরটা রইল তলায়। অর্থাৎ সুরের দিক দিয়ে উনি বললেন যে দেখো স্বর্গ হচ্ছে, স্বর্গের ধারণাটা রাখলেন, আর ভূমির ধারণাটা উনি স্বর্গের উপর রাখলেন, দুটো জায়গা চেঞ্জ করলেন। এটা হচ্ছে সুরের কবিতা। শেষ প্রশ্নটা আমি যেটা জানতে চাইবো, সত্যি সত্যি আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার রবীন্দ্রনাথ, নিজস্ব রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, এই কথাটা তোমাকে কি বোঝায়? আমাকে বোঝায় সৌন্দর্য আর শান্তির কাছে যাওয়ার একটা পথ। এটা বোঝা যায় যেমন, যদি দরকার হয় তুমি সৌন্দর্য আর শান্তির কাছাকাছি যাও। সৌন্দর্য এবং শান্তির কাছে যাওয়ার একটি পথ, প্রধান পথ। আমার রবীন্দ্রনাথ, এই শব্দটি তোমাকে বোঝায়? কারণ রবীন্দ্রনাথের একটা খুব বড় জায়গা আছে কাজের দিক, অর্থাৎ যেখানে কাজ করতে হবে। রবীন্দ্রনাথ থেকে অনেক মানুষকে আমি দেখেছি, এবং তারা সাধারণ মানুষ, তারা রবীন্দ্র ববসা নয়, উত্তরাধিকার ভেঙে ভেঙে বিষ্ণুদের যে লাইন, অর্থাৎ রবীন্দ্রনাথকে নির্ভর করে তাদের চলতে হয় না, তারা অন্য জীবনে আছেন। এরকম কিছু কিছু মানুষকে আমি দেখেছি যে তারা রবীন্দ্রনাথকে পড়ে কাজের প্রেরণা পান, অর্থাৎ তাদের নিজস্ব কাজে তারা যান। রবীন্দ্রনাথের একটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে কর্মের দিকে যাওয়া, কাজ করা। তা আমি তো নিজে নিষ্কর্মা মানুষ, আমার কাজ করবার শারীরিক মানসিক কোনো শক্তি নেই। আমি আপন মনে কিছু লিখি, আপন মনে একটু গান শুনলাম, একটু বড় কাজ করার মানুষ আমি না, সেটা আমি বুঝি। অল্প বয়সে খুব একটা মনে হতো যে একটা দারুণ কিছু লিখবো, একটা কিছু করবো, তা এখন আমি বুঝতে পারি তা নয়। মনের কথা যতটুকু আসে ততটুকু লেখা ছাড়া আর কিছু করতে পারবো না। তো রবীন্দ্রনাথ যখন নিজের মনের কথা লিখেছেন, তখন উনি আমার মনের কথা লিখেছেন, আপনার মনের কথা লিখেছেন। রবীন্দ্রনাথের গান আমাদের এই বাইরের বাস্তব যে পৃথিবী, যেটা বাস্তব, আজকে ধরুন বাস্তব হচ্ছে বাইরে ঝকঝক করছে সূর্য। আপনি যদি বলেন এই সূর্যের চেয়ে অনন্ত শক্তিশালী 20,000 গুণ শক্তিশালী সমস্ত জ্যোতিষ্ক, তাদের তো দেখা যাচ্ছে না, তার মানে তারা নেই।
তো ওটা বাস্তব। আর সত্য কি? সত্য হচ্ছে তারা আছে, সূর্যের জন্য দেখা যাচ্ছে না। তার এই যে বাস্তবটাকে সে ফেস করছে, এই প্রতিদিনের বাস্তব, সে বাড়ি থেকে বেরোচ্ছে, ট্রেনে উঠছে, অফিস যাচ্ছে, অফিসে গিয়ে কতগুলো কুৎসিত রাজনীতির শিকার হচ্ছে, সেগুলো সহ্য করছে এবং বাড়ি ফিরে আসছে আবার। ওটা সত্য নয়, ওটা বাস্তব। সত্য হচ্ছে রবীন্দ্রনাথের গান। যে সত্য, সেই শক্তি আমার মধ্যে দিল, সেই প্রশমন আমার মধ্যে দিল, সেই ঔষধি আমার মধ্যে দিল, সেই চিকিৎসা আমার মধ্যে দিল, যার ফলে আমি আবার সুস্থ হয়ে পরের দিন কাজ করতে যেতে পারলাম। তাহলে জয়, এটা এখানেই বোধহয় আমরা শেষ করব। সত্য হচ্ছে, অর্থাৎ রবীন্দ্রনাথ সেই সত্য যা আমাদের বাস্তবকে সহ্য করতে শেখায়, এবং তারপরে আমরা আবার ফিরে আসি আমাদের কাছে নতুনভাবে বাস্তবের কাছে ফিরে যাবার জন্যে। রবীন্দ্রনাথ আমাদের শক্তি যোগায়। অন্তত তোমার রবীন্দ্রনাথ তাই, তোমার একান্ত নিজস্ব রবীন্দ্রনাথ তাই। আজকে এখানে শেষ করছি জয়। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এতক্ষণ সময় দিলে বলে আমাদের। আমার খুব ভালো লাগলো।